প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে সি প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সামনে যেটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বরিশাল বোর্ড ২০২৫ সালে সি প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি এসেছে সেটি নিয়ে। আজকের এই ভিডিওতে থাকছে বরিশাল বোর্ড ২০২৫ এর গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেমন অপারেটর কি, তারপরে 0 এবং 1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো, তারপরে 5 + 10 + 15 + ... n, এই যে সিরিজটি, এই সিরিজটির অ্যালগরিদম এবং এই সিরিজটি হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে আমরা এটি প্রোগ্রাম আকারে লিখতে পারি বা কিভাবে হোয়াইল লুপ ব্যবহার করে এই সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখতে পারি সেটি। তো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে। আজকের ভিডিওর ৩টি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তোমাকে কোনোভাবে ভিডিও স্কিপ করা যাবে না। ২ নম্বরটা হচ্ছে তুমি খাতা কলম নিয়ে বসবে, সবগুলো ভালোভাবে লিখে নিবে। আর ৩ নম্বর হচ্ছে আমার প্রত্যেকটি কথা তুমি মনোযোগ দিয়ে শুনবে। তো চলো আমরা আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বরিশাল বোর্ড ২০২৫ আইসিটি পঞ্চম অধ্যায়ের অর্থাৎ সি প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। বরিশাল বোর্ড ২০২৫ সালে যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নটি আমি সলভ করতে যাচ্ছি। প্রশ্নের আলোচনার শুরুতে তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি আইসিটির বিষয়ে, প্রোগ্রামিং বিষয়ে বা পরীক্ষায় ভালো করতে চাও তাহলে এই ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করো। তাহলে নিশ্চয়ই আমি কথা দিচ্ছি তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা, তো এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করা যাবে না, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আর পরীক্ষায় কি করে ভালো নাম্বার পাওয়া যায় এই কোশ্চেন থেকে সেটা আমি ভিডিও শেষে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো আমরা সবাই আলোচনায় ফিরে যাই। তো যেটি কথা সেটি হচ্ছে যে ভিডিও স্কিপ করা যাবে না, হ্যাঁ? তো যেটি বলতেছিলাম, এখানে লেখা আছে যে এটা হচ্ছে উদ্দীপক। এখানে আছে হচ্ছে s = 5 + 10 + 15 + ... n। এই যে একটা রাশি এটার দেওয়া আছে সেটা হচ্ছে সিরিজ। এই সিরিজটার যোগ করার জন্য যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে আছে 5 + 10 + 15 + ... n। তো এই প্রোগ্রামটা যখন তুমি সলভ করতে যাবে তখন কিছু ট্রিক্স এপ্লাই করতে হবে, সেগুলো আমি আলোচনা করতেছি। তো তার আগে দেখি ক নাম্বারে কি প্রশ্ন বলেছে। ক নাম্বারে বলেছে অপারেটর কি, আর খ নাম্বারে বলেছে 0 এবং 1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। গ নম্বরে বলেছে উদ্দীপকের ধারাটির প্রোগ্রামের জন্য একটি অ্যালগরিদম লিখো। আর ঘ নম্বরে বলেছে হোয়াইল লুপ ব্যবহার করে এস এর মান নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তোমরা জানো যে পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নে আসে হোয়াইল, ফর আর ডু হোয়াইল, এই তিনটি। তো ফর, হোয়াইল এবং ডু হোয়াইল এই তিনটির ব্যবহার আমি একটি ভিডিও তৈরি করেছি। ফর, হোয়াইল, ডু হোয়াইল এই তিনটি কোথায় কোথায় পার্থক্য হয় সেগুলো বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা সময় পেলে ভিডিওটা দেখে নিবে, তাহলে হোয়াইল, ফর আর ডু হোয়াইল এই তিনটার যে পার্থক্যটা এবং সম্পূর্ণরূপে বুঝতে পারবে, আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা, যেটি বলতেছিলাম, তো অপারেটর কি? প্রথম হচ্ছে অপারেটর কি? অপারেটরের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোকে অপারেটর বলে। কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় একটু কথাটা সুন্দর করে লিখতে হবে। সেটা কি? সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক। দেখো এখানে ২ টা শব্দ, একটা হচ্ছে গাণিতিক আর একটা হচ্ছে যৌক্তিক। তো সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাদেরকে অপারেটর বলা হয়। হ্যাঁ? অর্থাৎ গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য কিছু চিহ্ন ব্যবহৃত হয়। কি চিহ্ন ব্যবহৃত হয়? যোগ চিহ্ন ব্যবহৃত হয়, গুণ চিহ্ন ব্যবহৃত হয়, ভাগ চিহ্ন ব্যবহৃত হয়। এই চিহ্নগুলো, মডিউলাস এই চিহ্ন ব্যবহৃত হয়। এগুলোকে বলা হচ্ছে কি? অপারেটর। ঠিক আছে? তো দেখো যে সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ করার জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাদেরকে অপারেটর বলা হয়। তো সি ভাষায় যে অপারেটরগুলো ব্যবহৃত হয় সেগুলো এখানে তোমরা দেখলে, লক্ষ্য করলে বুঝতে পারবে যে যদিও ১ মার্কের কোশ্চেনে এত কিছু আলোচনা করার কোনো প্রয়োজন নেই, তারপরে আমি তোমাদের সুবিধার্থে এই প্রশ্নগুলো, এই উত্তরগুলো সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে অপারেটর কোনগুলো? অপারেটর হচ্ছে একটা, দেখো, অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর, এরপর হচ্ছে কন্ডিশনাল অপারেটর, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, তারপরে ডিক্রিমেন্ট অপারেটর, তারপর হচ্ছে স্পেশাল অপারেটর, তারপর হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে এই অপারেটরগুলো তোমার পরীক্ষাতে অনেক সময় এসে থাকে যে এই অপারেটর কাকে বলে, ওই অপারেটর কাকে বলে। সেই অপারেটরগুলো কোনটা কি সেগুলো একটু শিখতে হবে, বিশেষ করে অবজেক্টিভস এর জন্য, হ্যাঁ? তো অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যেমন হচ্ছে প্লাস, এটাকে বলে বাইনারি প্লাস, তারপর হচ্ছে বাইনারি মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এটা হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে মডিউলো, এই যে পার্সেন্টেজ যেটা সেটা মডিউলো,
এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপরে রিলেশন অপারেটর যেমন লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তারপরে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। কন্ডিশনাল অপারেটর হচ্ছে বাইনারি অ্যান্ড, তারপরে হচ্ছে বাইনারি অর। ঠিক আছে? এই যে এটা হচ্ছে বাইনারি ইজ ইকুয়াল টু, হ্যাঁ? এই যে এটা হচ্ছে বাইনারি অর, হ্যাঁ? এটা হচ্ছে বাইনারি অ্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি এক্সঅর। এগুলো হচ্ছে কি অপারেটর বললাম? কন্ডিশনাল অপারেটর। তাহলে ইনক্রিমেন্ট অপারেটর যেমন i++, ++i আমরা দিই না? সেগুলো হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর। তো এই হচ্ছে অপারেটরগুলো তোমরা একটু সুন্দর মতো পড়ে নিবে তাহলেই হবে। ঠিক আছে? তো আমরা জানলাম যে গাণিতিক ও যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় অপারেটর। তো এখন আসি 0 এবং 1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। 0 এবং 1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। একটা ভাষা 0 এবং 1 দিয়ে লেখা হয়, ভাবা যায়? তো 0 এবং 1 দিয়ে লেখা ভাষাটা হচ্ছে মেশিন ভাষা। এক কথায় 0 এবং 1 দিয়ে লেখা ভাষাটা হচ্ছে মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষা কি? মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। অর্থাৎ একটা কম্পিউটার যেই ভাষা পড়তে পারে, বুঝতে পারে সেটি হচ্ছে মেশিন ভাষা। এই মেশিন ভাষা 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লেখা হয়। তো মেশিন ভাষা দিয়ে যদি প্রোগ্রাম লেখা হয় তাহলে প্রোগ্রাম খুব সহজে সেই প্রোগ্রামটা বুঝতে পারে। মানে কম্পিউটার সেই প্রোগ্রামটা খুব সহজে বুঝতে পারে। তো মেশিন ভাষায় লিখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে? মেশিন ভাষায় লিখা প্রোগ্রামকে বলা হয় কি? অবজেক্ট প্রোগ্রাম। আমি একটু লিখে দিই। এই যে অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট প্রোগ্রাম। মেশিন ভাষায় লিখা প্রোগ্রামকে বলা হচ্ছে কি? অবজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে? আর অন্য ভাষায় লিখা প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম। সেই সোর্স প্রোগ্রামকে আল্টিমেটলি কিন্তু মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। মেশিন ভাষা ছাড়া কম্পিউটার কিন্তু কোনো ভাষা বুঝে না। তাহলে সি ভাষায় লেখা প্রোগ্রাম, তারপরে হচ্ছে পাইথন দিয়ে লেখা প্রোগ্রাম, তারপরে প্যাসকেল দিয়ে লেখা প্রোগ্রাম, এগুলো কম্পিউটার কি করে বুঝবে? কম্পিউটার সেগুলোকে অনুবাদ করে নিবে। তো সেজন্যে তুমি যদি বাংলায় কথা, আমি যেমন বাংলায় কথা বলতেছি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারতেছ না যে বাংলায় কথা বলতেছি। আমি যদি অন্য ভাষায় কথা বলতাম, উর্দু, ফার্সি, স্প্যানিশ বা অন্য কোনো মান্দারিন ভাষায় কথা বলতাম, তাহলে সেই ভাষা তোমার বুঝতে অসুবিধা হতো। কি করতে হতো? তখন এগুলোকে কনভার্ট করে নিয়ে তারপরে তোমাকে বুঝতে হতো। তো এখানে ঠিক মেশিনের ক্ষেত্রেও তাই। মেশিন 0 এবং 1 দিয়ে লেখা ভাষা খুব সহজে বুঝতে পারে। কিন্তু অন্য ভাষায় লেখা প্রোগ্রাম হলে মেশিন কি করে? সেটাকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দিয়ে অনুবাদ করে মেশিন ভাষায় আগে রূপান্তর করে তারপরে বুঝবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ 0 এবং 1 দিয়ে লেখা ভাষা কোন ভাষা? এটা হচ্ছে মেশিন ভাষা। তো মেশিন ভাষার কিছু সুবিধা-অসুবিধা আছে। দেখো প্রোগ্রাম দ্রুত কার্যকরী হয় মেশিন ভাষা দিয়ে প্রোগ্রাম লিখলে। তারপরে কম পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম এক্সিকিউট করা যায় বা নির্বাহ করা যায়। কম পরিমাণ মেমোরি ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। তারপরে এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি কি করে? বুঝতে পারে এবং কোনো ধরনের অনুবাদকের প্রয়োজন হয় না। যেমন আমি বাংলায় কথা বলতেছি, তোমাদের অনুবাদকের প্রয়োজন হয়নি। কিন্তু আমি যদি স্প্যানিশে কথা বলতাম, তোমাদের ট্রান্সলেটর বা অনুবাদকের প্রোগ্রাম হতো। লাগতো। আচ্ছা, এখন তাহলে 0 এবং 1 দিয়ে লেখা ভাষা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো মেশিন ভাষার কিছু আবার অসুবিধাও আছে। কি অসুবিধা? মূল অসুবিধা হচ্ছে 0 এবং 1 দিয়ে লেখা ভাষা আমরা কয়জনই বুঝবো? আমরা কি এত সহজে বুঝতে পারবো 0, 1 দিয়ে লেখা ভাষা? যদি ভুল হয় সেই ভুল ধরতেই অনেক সময় লাগে। আর যদি একটা কোনো কারণে যদি মিসিং হয়ে যায় সেটা খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এজন্য মেশিন ভাষা দিয়ে লেখা প্রোগ্রাম ক্লান্তিকর, বিরক্তিকর এবং সময় সাপেক্ষ। একবার ভুল হলে শেষ। সেটাকে খুঁজে বের করা অনেক কঠিন। এই প্রোগ্রাম তবে কম্পিউটার খুব দ্রুত এই প্রোগ্রামটা বুঝতে পারে। কারণ তার নিজস্ব ভাষা তো সে তো বুঝবেই। তো এই ভাষা দিয়ে লেখা প্রোগ্রাম অর্থাৎ 0, 1 দিয়ে লেখা প্রোগ্রাম খুব সহজে বুঝতে পারে এবং 0 এবং 1 দিয়ে লেখা ভাষাকেই বলা হয় মেশিন ভাষা। তো যেটি বলতেছিলাম সেটি হচ্ছে দেখো যে প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর, সময় সাপেক্ষ এবং বিরক্তিকর। আরেকটা কথা হচ্ছে এই যে সবচাইতে মূল যে সমস্যা সেটা হচ্ছে এই প্রোগ্রাম মানে মেশিন ভাষা দিয়ে যদি কোনো প্রোগ্রাম লেখো, তাহলে যেই কম্পিউটারের জন্য প্রোগ্রামটা লিখবা, সেই কম্পিউটার ব্যবহার করতে পারবে। অন্য কোনো মেশিনে বা অন্য কোনো কম্পিউটারে সেই ভাষা আর ব্যবহার করতে পারবে না। অর্থাৎ তো ওই ভাষা ব্যবহার করতে হলে ওই যে মেশিন ভাষা দিয়ে প্রোগ্রাম লিখতে হলে কম্পিউটারের অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হয়। নইলে প্রোগ্রাম আবার লেখা যাবে না। তো এক কম্পিউটারের লেখা ভাষা অন্য কম্পিউটার যদি না বুঝে, এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে যদি না বুঝে, অর্থাৎ এক কম্পিউটারের জন্য আমার এই ল্যাপটপের জন্য যে প্রোগ্রামটা লেখা হয়েছে, সেই প্রোগ্রাম যদি অন্য কোনো ল্যাপটপ না বুঝে, তাহলে তো মুশকিল। আমরা তো সাধারণত সফটওয়্যার ডাউনলোড করে সেই সফটওয়্যার সব কম্পিউটারেই ব্যবহার করি। তাহলে তো সেটা সম্ভব হতো না। সেটা সম্ভব হচ্ছে কিভাবে? উচ্চতর ভাষা থাকার জন্যে। তো এই মেশিন ভাষা দিয়ে লেখা প্রোগ্রাম, এক কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটার বুঝবে না। আচ্ছা, এখন আসি এই যে উদ্দীপকের ধারাটির জন্য অ্যালগরিদম। এইবার মূল কোশ্চেন যেটা হচ্ছে 5 + 10 + 15 + ... n এটার জন্য অ্যালগরিদম। তোমরা নিশ্চয়ই জানো অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদম হচ্ছে যে কোনো একটি সমস্যার সমাধানের জন্যে ধাপে, ধাপে যে বিশ্লেষণ করা হয়, ধাপে, ধাপে যে সমস্যার সমাধান বর্ণনা করা হয়, সেটি হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে? তাহলে আমরা যদি অ্যালগরিদম লিখি, তাহলে অ্যালগরিদম কিভাবে লিখব? ১ম ধাপ হচ্ছে শুরু। তাহলে শুরু করতে হবে।
এখন এখানে প্রথম মানটা কত 5, তাহলে এটা হচ্ছে i এর মান, i এর মান 5, আর s এর মান কিন্তু আমরা এখনো ধরিনি। s এর মান আমাকে 0 ধরে নিতে হবে। তাহলে এখানে শুরুতে লিখতে হবে s = 0 এবং i = 5 ধরি। মানে i এর মান 5 ধরলাম আর s = 0 ধরে নিলাম। ঠিক আছে? এরপরে এই যে n দেওয়া আছে, n, n এর মানকে আমাকে নিতে হবে। তাহলে আমরা লিখব ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করি। ইনপুট হিসাবে n এর মানটা গ্রহণ করি, হ্যাঁ? ইনপুট হিসাবে n এর মান নিয়ে নেওয়া হলো। এখন আমাদের কি করতে হবে? ৪ নাম্বার ধাপ। এই শর্তটা যাচাই করতে হবে। কোন শর্ত? এই যে i less than or equal to n, i less than or equal to n কিনা এই শর্তটা যাচাই করি। যদি i less than or equal to n এই শর্তটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। যদি সত্য হয় তাহলে ৫ নাম্বার ধাপে যাব। সত্য হলে ৫ নম্বর ধাপে যাব। আর যদি মিথ্যা হয়, যদি না হয় তাহলে কত? ৬ নম্বর ধাপে যাব। এখন i less than or equal to m, হ্যাঁ, সত্য। তাহলে ৫ নম্বর ধাপে যেয়ে কি করবে? s এর সাথে i যোগ করবে। অর্থাৎ sum is equal to sum plus i, যেটা আমরা আগে থেকে জানি। তার মানে এখানে sum তো লেখা নাই, এখানে লেখা আছে s। তাহলে লিখব কি? s is equal to s plus i নির্ণয় করি এবং i এর সাথে ৫ যোগ করি। যোগ করে সে আবার কোথায় যাবে? সে আবার এখানে চলে যাবে ৪ নম্বর ধাপে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এবং এবং s is equal to s plus i নির্ণয় করি এবং i এর সাথে ৫ যোগ করি এবং ৪ নাম্বার ধাপে যাই। ৪ নাম্বার ধাপে যাই। এই কথাটা আমরা লিখে দিতে পারি। তাহলে s এর সাথে i কি করি? s is equal to s plus i নির্ণয় করি এবং i এর সাথে ৫ যোগ করি এবং ৪ নাম্বার ধাপে যাই। আবার ৪ নাম্বার ধাপে কি করবে? এই শর্তটা যাচাই করবে। যাচাই করে যদি আবারও যদি কি হয়? সত্য হয়, তাহলে সে ৫ নম্বর ধাপে যাবে। ৫ নম্বর ধাপে কি করবে? s is equal to s plus i নির্ণয় করবে এবং i এর সাথে ৫ যোগ করবে। যোগ করে আবার ৪ নম্বর ধাপে যাবে। তাই না? আচ্ছা, ধরো এখানে প্রথম i এর মান কত? 5, ঠিক আছে? 5, তাহলে n এর মান কত? ধরে নিলাম n এর মান নিলাম আমরা 15, তাহলে n এর মান হচ্ছে আমরা নিলাম কত? 15, তাহলে i এর মান হচ্ছে নির্ণয় করি 5, ঠিক আছে? আর n সমান আমরা লিখি 15, ঠিক আছে? আচ্ছা, তাহলে i এর মান প্রথমে কি? 5, তাহলে 5 কি n এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট। তাহলে ঘটনা সত্য। তাহলে এখন কি করতে হবে? যে s is equal to s plus i নির্ণয় করবে। তাহলে আমরা এখানে লিখি যে s is equal to s plus i। s এর মান কি? আগে থেকে 0 ধরা আছে। এই যে দেখো s এর মান কি ধরা আছে? s = 0 ধরা আছে। তাহলে আমরা এখানে s = কি লিখব? 0 যোগ 5 কি হবে? 5। তাহলে s এর মান কি হয়ে গেল? 5 হয়ে গেল। আচ্ছা, এরপরে বলছে যে i এর সাথে আবার 5 যোগ করি। তাহলে i এর মান কত আছে? 5 আছে। এই যে 5 আছে, 5 ধরেছিলাম, 5 আছে। এখন 5 যোগ করলে কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। আচ্ছা, তাহলে i এর মান কত হলো? 10। এবার 10 কি 15 এর চেয়ে ছোট? এই কন্ডিশন আবার যাচাই করতে হবে। 10 কি 15 এর চেয়ে ছোট? হ্যাঁ, 10 তো 15 এর চেয়ে ছোট। তাহলে সত্য। তাহলে কি বললেন? হ্যাঁ হলে কত নম্বর ধাপে? আবার ৫ নম্বরের ধাপে। তাহলে s এর সাথে আবার কি করব? i যোগ করব। তাহলে এখানে আবার s এর সাথে i যোগ করবে। s এর মান কত অলরেডি বলো তো? s এর মান অলরেডি 5। তাহলে 5 যোগ 10, তাহলে সমান কত হবে? 15। ঠিক আছে? 15। আচ্ছা, এইবার আবার কি করবে? i এর সাথে 5 যোগ করবে। তাহলে i এর মান কত? আগে ছিল ১০, এখন হলো কত? ১৫। তাহলে এই কন্ডিশনটা আবারও সত্য। কারণ ১৫, n এর মান ১৫। ১৫ ১৫ এর চেয়ে ছোট? না, ছোট না। কিন্তু সমানও তো আছে। এই যে সমানও আছে। তাহলে সমান, ছোট না কিন্তু সমান। তাহলে আবারও সত্য ঘটনা। তাহলে s এর সাথে আবার কি করতে হবে? i যোগ করতে হবে। তাহলে s সমান s প্লাস s এর মান কত ছিল? s এর মান ছিল ১৫, এর সাথে ১৫ যোগ করলাম। তাহলে কত হলো? ৩০। ঠিক আছে? ১৫ এর সাথে ১৫ যোগ করলে হলো ৩০। আচ্ছা, এইবার s এর সাথে যোগ করলাম, i এর সাথে ৫ বাড়ায় দিই। তাহলে i এর সাথে ৫ বাড়ায়, i এর মান কত ছিল? ১৫, ১৫ এর সাথে ৫ যোগ করলে কত হলো? ২০। এবার আবার এখানে যাবে। এখানে যেয়ে আবার এই কন্ডিশনটা কি করবে? যাচাই করবে। তো এই কন্ডিশন যাচাই করতে গিয়ে খেয়াল করো যে i এর মান ২০ আর n এর মান ১৫। তাহলে i কি n এর চেয়ে ছোট কিংবা সমান? না, মিথ্যা। তাহলে মিথ্যা হলে এখানে কি? এইটা না। তাহলে না হলে কি ৬ নম্বর ধাপে যাবে। ৬ নম্বর ধাপে যেয়ে বলবে s এর মান প্রিন্ট করি। তাহলে s এর মান কত হলো? s এর মান এই যে ৩০, ৩০ এখানে প্রিন্ট করে বলবে যে তুমি যে n এর মান দিয়েছো, n এর মান ১৫, তাহলে এই ১৫ পর্যন্ত এই সিরিজের যোগফল হচ্ছে কত? ৩০। তাহলে ৫ আর ১০ ১৫ আর ১৫ ৩০। বুঝতে পেরেছো? এইভাবে এই প্রোগ্রামটা কাজ করে এবং এটা সেটা হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা, এইবার আমরা যাই, বলছে ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্নে কি বলেছে? ঘ নম্বর প্রশ্নে বলেছে হোয়াইল লুপ ব্যবহার করে s এর মান নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। কি লুপ ব্যবহার করতে হবে? হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ ব্যবহার করে আমরা সি ভাষায় একটি প্রোগ্রাম লিখি। তো প্রোগ্রাম লেখার জন্য আমাকে কোথায় যেতে হবে? কোড ব্লকে। তাহলে এই যে কোড ব্লকটা ওপেন করলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে কোড ব্লকটি ওপেন হয়েছে। তো এখন আমরা ফাইলে গেলাম। ফাইলে গিয়ে নিউ থেকে ইন্টি ফাইল। ইন্টি ফাইল লিখার এখানে আসার পরে এই ফাইলটাকে কি করতে হবে? সেভ করতে হবে। তাহলে ফাইলটা সেভ করে নিই।
সেভ করলাম এখানেই যে বরিশাল বোর্ড 2025 এখানে অলরেডি আমি এর আগে লিখে রাখছি। তাহলে বরিশাল বোর্ড 2025 এবং বি লিখে রাখলাম। ঠিক আছে? তাহলে এই যে আমাদের প্রোগ্রামটা যখনই সেভ করা হলো তখন এখানে দেখবে যে একটা এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন প্রোগ্রামে তোমরা নিশ্চয়ই জানো কি লিখতে হয়। সর্বপ্রথম লিখব কি? হ্যাশ ইনক্লুড তারপরে stdio.h অর্থাৎ আমরা হেডার ফাইলটা লিখে দিলাম। তারপরে লিখব ইন্টিজার মেইন, ঠিক আছে? তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই তো আমাদের প্রোগ্রাম লিখা। তারপরে এখানে রিটার্ন 0 দিয়ে দিই। রিটার্ন 0 রিটার্ন 0 দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমাদের প্রোগ্রাম লিখতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি লিখব? ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল আমাদের কি? তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য লিখব ইন্টিজার, তারপরে এস তো এস সমান সমান কি? এস সমান সমান ধরে নিতে হবে এস সমান হচ্ছে 0, ঠিক আছে? তারপরে হ্যাঁ, এর মান এখানে দিয়ে দিলাম। তারপরে কি নিতে হবে? এন। এই 3টা ভেরিয়েবল নিতে হবে। অর্থাৎ এস, তোমরা অ্যালগরিদম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এস, তারপরে তারপরে হচ্ছে এন। এখন আমাদেরকে ফার্স্টেই ডিক্লেয়ার করে দিতে হবে এর মান কত হবে, হ্যাঁ? এর মান 5। কিভাবে এর মান 5? কারণ এখানে আমি আগে ইয়েটা লিখে নিই, তোমাদের প্রোগ্রামটা লিখে নিই তাহলে সুবিধা হবে। যে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস প্লাস n, ঠিক আছে? এইটা এই যে কমেন্ট করতে হবে, কমেন্ট। তাহলে কমেন্ট করার জন্য কি ডাবল স্ল্যাশ। তাহলে দেখো এই প্রোগ্রামটা আমরা লিখে নিলাম, এই প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করতেছি। এই প্রোগ্রামে তোমরা দেখবা যে এর মান সমান সমান কত? 5, হ্যাঁ? সমান সমান 5 আর এর সমান সমান কি ধরে নিতে হবে? 0 ধরে নিতে হবে। সেটাই আমরা ধরে নিলাম এর সমান সমান 0 আর এর মান কত? 5। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? n এর মান চাইতে হবে। n এর মান চাইতে হবে। তাহলে n এর মান চাওয়ার জন্য কি? প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ লিখলাম আমরা, প্রিন্টএফ। তাহলে আমরা লিখি এন্টার দ্য ভ্যালু অফ n, এন্টার দ্য ভ্যালু অফ n। n এর মান চাইলাম, চাওয়ার পরে n এর মান আমাদেরকে নিতে হবে। স্ক্যানএফ নিয়ে তাহলে এখানে আমরা একটা কমেন্ট করে রেখে দিই যে আস্কিং দ্য ভ্যালু অফ n, আস্কিং দ্য ভ্যালু অফ n এর মান চাইতে। তারপরে n এর মান যখন পাবো তখন এই যে দেখো এখন লিখতে হবে কি? পার্সেন্টেজ ডি আকারে n এর মানটা দিতে হবে। কারণ এখানে ইন্টিজার ঘোষণা করেছি তো সেজন্য পার্সেন্টেজ ডি লিখতে হবে। লিখার পরে কমা দিয়ে আমরা লিখব কি? এন্ড, এবং এই নাম্বারটা কোথায় রাখবো? n এ রাখবো। কারণ n এর মান চাইলাম তো n এ রাখতে হবে, ঠিক আছে? n এর মান চাইলাম কোথায় রাখতে হবে? n এ রাখতে হবে। তাহলে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যান্ড n, অর্থাৎ পার্সেন্টেজ ডি আকারে ওই মানটা নিয়ে আমরা রাখলাম কোথায়? n এ। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? হোয়াইল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? হোয়াইল, এই যে হোয়াইল লিখে এখানে আমাদেরকে ওই কন্ডিশনটা দিতে হবে লেস দ্যান অর ইকুয়াল টু n কিনা, লেস দ্যান অর ইকুয়াল টু n কিনা, অর্থাৎ n এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ? তারপরে আমাদের কি করতে হবে? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। দিয়ে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি করবে? এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে ইজ ইকুয়াল টু প্লাস 5। কি করে প্লাস 5 হলো? দেখো প্রত্যেকটার পার্থক্য কত? 5। এই যে এখানে আছে কি 5, 5 এর 10 এর মধ্যে পার্থক্য কত? 5। তারপরে এখানে আবার 10 এবং 15 এর মধ্যে পার্থক্য কত? 5। তাহলে এখানে লিখতে হবে i ইকুয়াল টু প্লাস 5। আচ্ছা, এখন এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত এটা মিথ্যা না হবে, এটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই 2 ফাংশনের মধ্যে এই 2টা কাজ করতে থাকবে। s এর সাথে i যোগ করবে, i এর সাথে 5 যোগ করবে, এইভাবে চলতে থাকবে। যখনই এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ i এর মান, তুমি n এর মান যেটা নিয়েছো সেটা পার হয়ে যাবে, তখন এটা মিথ্যা হয়ে যাবে এবং এখানে এসে বলবে প্রিন্টএফ। প্রিন্টএফ কি? রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি, এবং এই পার্সেন্টেজ ডি এর মধ্যে কিসের মান দেখাবে? এস এর মান দেখাবে, হ্যাঁ? তাহলে এস এর মান, আমাদের প্রোগ্রাম শেষ। এখন যদি আমরা দেখো বিল্ড অ্যান্ড রান দিই, তাহলে দেখো আমাদের দেখো বিল্ড অ্যান্ড রান দিলাম। এই যে তোমাদের বড় করে দেখিয়েছি, এন্টার দ্য ভ্যালু অফ n। তাহলে আমরা এই যে অ্যালগরিদম যেটা নিয়ে উদাহরণ দিলাম, কত দিয়েছিলাম n এর মান? দিয়েছিলাম কত? n এর মান দিয়েছিলাম হচ্ছে 15, ঠিক আছে? তো আমরা 15 দিলাম, n এর মান 15। দেখো রেজাল্ট ইজ কত? 30, অর্থাৎ 30। এখন আমরা n এর মান যা দিব সে অনুযায়ী কিন্তু আমাদের রেজাল্ট হবে, ঠিক আছে? এই যে এবার আবার দিলাম, এই যে n এর মান দিলাম এবার 500 দিলাম, হ্যাঁ? 500। তাহলে দেখো 25,250 কি? আমাদের রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি, রেজাল্ট ইজ 25,250। এখানে প্রিয় শিক্ষার্থী আরেকটু খেয়াল করো, এই যে এখানে লিখছি কি? রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি। তুমি যদি এখানে অন্য কিছু নাও, ধরো বাংলাতে লিখবো ফলাফল। ফলাফল হলো ফলাফল হলো পার্সেন্টেজ ডি।
তাহলে কি লেখাবে জানো? ওখানে লিখবে ফলাফল হলো পার্সেন্টেজ দিয়ে এর জায়গাতে তোমার রেজাল্ট দেখাবে। দেখো আমরা এখানে আবার ওপেন করি। লিখলাম আমরা 25, তাহলে দেখো ফলাফল হলো 75। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই প্রোগ্রামটা অর্থাৎ বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্নটি। তো সর্বশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলো কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, পরীক্ষাতে যদি ভালো করতে চাও তাহলে প্রত্যেকটা টপিকস ধরে ধরে পড়তে হবে এবং এগুলো সুন্দর মতো লিখতে হবে, স্পষ্ট অক্ষরে লিখতে হবে। ঘষাঘষি করলে নাম্বার কমে যায়। প্রতি বছর তো খাতা দেখি, ঘষাঘষি করলে নাম্বারটা কমে যাবে, কারণ কাটাকাটি থাকলে খাতাটা দেখতে ভালো লাগবে না। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।